ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি যদি বলি যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক না। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি যে বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম দেখা ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে তো আলহামদুলিল্লাহ শুনলে নামাজ পড়ল না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতলা কি লেগে পড়ে জানি যাই, কম দেখা একদম বাস্ত করে দেবো চোখ একদম। বিএনপির যে চেয়ারম্যান আপনার সাথে বিয়াদবি করেছে, সেই নেতা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে। এখন আপনার মতামত কি? উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি, উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করেছি। মূলত বিষয় হলো যে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং উনার কিছুটা উগ্রতা, বিশেষ করে বিএনপি 16-17 বছর পরে পাওয়ার পেয়েছে, মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয়। সাতক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা? এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে। তো সাতক্ষীরায় ট্রেন রাস্তা নাই, রেল রোড নাই। কি নাই? রেল রোড নাই। ঠিক, এর মধ্যে দাদারা ঢুকে গেছে। কারা ঢুকেছে? দাদারা ঢুকেছে। এর মধ্যে ঢুকেছে এর মধ্যে ঢুকেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মীরা, এর মধ্যে ঢুকেছে ওই জুলুমবাজের প্রেতাত্মারা। তারা ঢুকে তাদেরকে কাঠি করতেছে যে জামাত যদি পাওয়ার নিয়ে চলে তোমাদের এই জন্য ওরা মনে করছে তাইলে তো ঠিক আছে বেকায়দা। অথচ দুই ভাই একসাথে থাকলে কোনো অসুবিধা আছে? আমাদের অবস্থা এখন এমন যে ওই দুই ভাই যাচ্ছে রাস্তায়, যাইতেছে এক জায়গায় মরুভূমি, ওই জায়গায় পানির পিপাসা লেগেছে, তো বললো ভাই পানিটা একটু আমি খাই আগে। কয় না আমি খাই। হঠাৎ পানি পড়ে গেছে, ওখান থেকে হু হা 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 করে এক দৈত্য বেজে উঠেছে। কয় এতদিন তো আটকে ছিলাম, তোরা আমারে বাঁচাইছিস পানি দিয়ে, তো তোদের আমি 3টে স্বপ্ন পূরণ করব। বল কি স্বপ্ন, কে আগে চাবি? তো বলছে যে আমি বড়, আমি আগে চাই। ছোট ভাই বলছে না আমি আগে চাই। আমি বড়, আমি আগে চাই। না আমি আগে চাই। দুই ভাই তর্ক বিতর্ক। দৈত্য বলতেছে যে এই তোরা তর্ক করতেছিস কেন? যে প্রথমে চাবে সে যা পাবে, পরে যে পাবে সে তার ডবল পাবে। এবার বড় ভাই বলছে ছোট ভাই তুই তাহলে আগে চা। ছোট ভাই বলছে না তুই আগে চা। বলে না তুই আগে চা। তুই বড় না, তুই আগে চা। এই তর্ক বিতর্ক। দৈত্য বলতেছে সব বাদ, তোদের মধ্যে বড় কে? তা বলছে আমি। বলছে তুই তাহলে আগে শুরু কর। তা বলছে হ্যাঁ দৈত্য ভাই এক কাজ করেন, আপনি ব্যাংকে 20 কোটি টাকার ব্যবস্থা করে দেন। তা বলছে তোর 20 কোটি টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিলাম, তোর ভাইয়ের হয়ে গেল 40 কোটি। কয় কোটি? এবার বলছে দৈত্য ভাই দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো আমার সিরাজগঞ্জ বেলকুচিতেও না, সিরাজগঞ্জ শহরের পরে 5 তলা একটা বাড়ি দেন। বলছে তোর একটা হুহা হা হয়ে গেল, তোর একটা বাড়ি, আর তোর ভাইয়ের হইল 5 তলা সিরাজগঞ্জের মধ্যে 2টা। কয়টা? এবার বলছে আর একটা চাওয়া আছে, 3 নম্বর চাওয়া হইল দৈত্য ভাই আপনি আমার 1 চোখ কানা কই দেন আর 1 পা খুঁড়া কই দেন। 1 চোখ কানা আর 1 পা খুঁড়া। দৈত্য বলতেছে তোরা আর মানুষই হলি না রে, তোরা আর কি মানুষ হলি রে। এখন তোর তো 1 চোখ কানা আর 1 পা খুঁড়া, তাও তো দেখে শুনি ওই 20 কোটি টাকা
আর বাড়িটা ভোগ করবি, তোর ভাই তো 2 টাকা না 2 পাখুড়া করে দিলাম, ডবল পাবে, এসা পাবে ডবল। তো লাস্টেরটা কি নেছে, 1 চক্কা না 1 পাখুড়া, যাতে ওর 2 পাখুড়া হয়। মানে এখন অবস্থা এমন যে আমাদের যা হয় হোক, কিন্তু ওরা যেন না খেতে পারে, কথা কয় না, ঠিক না ভাই ঠিক? এইগুলো বাদ দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তবেই এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যদি ঐক্যবদ্ধ না হই, দাদাদের ষড়যন্ত্র থেমে নাই। আজকেও পত্রিকার নিউজ হলো এই দেশের আওয়ামী লীগেরা তাকিয়ে আছে ভারতের উপরে, তারা কি করেন সেটা দেখবে। খেয়াল করেছেন কিনা? এমনকি আমেরিকায় ছিল স্লোগান দিয়েছে, হ্যাঁ, উই লাভ মোদি, আমার লাভ মোদি। দেখেছেন না দেখেন নাই? শেখ হাসিনার নাম ধরে স্লোগান দিয়ে বাদ দিতে, আমরা মোদিকে ভালোবাসি। কাকে ভালোবাসে? ওদের আকাঙ্ক্ষা হলো মোদি একটা কিছু করে দেবে। ভাই, এই দেশ জনগণের, এই বাংলাদেশ জনগণ রক্ত দিয়ে এনেছে। সুতরাং এই দেশে কি হবে কি হবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেয়া হবে না। যারা দাদার দেশের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকেই দাদার দেশের ভিসা দিয়ে দেওয়া হবে, ঠিক না ঠিক? দাদার দেশ দিয়ে আমাদের দেশ চলবে না। আমাদের দেশ দাদার দেশ প্রতিবেশী হবে, ঠিক না ঠিক? আমার বউ আমির সাহেব যদি উনার কমান্ডে আমার বউ চলে, এটা মানবো আমি? মানা যাবে? উনি আমার প্রতিবেশী হইতে পারে, পরামর্শ দিতে পারে যে তোমার বউর একটা বুরকা পরাও, কিন্তু উনার কথা মতো আমার বউ বুরকা পরবে, আমি বললি পরবে না, তা হবে? কথা কয় না। উনি পরামর্শ দিতে পারে। তো ভারত আমাদের পরামর্শ দিতে পারে যে তোমরা মাসুদ ভালো হয়ে যাও, ঠিক না ভাই ঠিক? উনারা পরামর্শ দিবেন, কিন্তু উনারা আমাদের উপরে লাঠি ঘুরাইতে পারবে? ভাইরা আমার, তো আলোচনায় আসি, কারণ সময় চলে যাচ্ছে। তাইলে কোনটা আলোচনা করছিলাম? সূরা তাহা 55 নম্বর আয়াত। সূরাটা হলো মাক্কি সূরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল, এবং কিতাবে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার আয়াতে কারিমা শুনেই তিনি ইসলাম কবুল করেছিলেন। যখন বোনেদেরকে প্রহার করলেন, মারলেন, রক্ত বের হয়ে গেল ফিনকি দিয়ে। আজকের আলোচনাও শুরু করেছিলাম ওমর দিয়ে, ঠিক কিনা? নেতা কেমন হওয়া লাগবে সেটা দিয়ে শুরু করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ওই যে মরুভূমির পরে শুয়ে আছেন, ঘাম টপ টপ করে বালুতে পড়ে, বালু চুষে নেয়। ওই রোমান সেনাপতির গুপ্তচর বললেন, আহারে ওমর, যেই ওমর জনগণের নিরাপত্তা দিয়েছে, ওই ওমরের আর কোনো র্যাবের দরকার নাই, আর কোনো ডিজিএফআই এর দরকার নাই, এনএসআই এর দরকার নাই, আর কোনো ডিবির দরকার নাই, আর কোনো অন্য প্রশাসনের দরকার নাই। এই জনগণের নিরাপত্তা দেওয়ার কারণে জনগণ ওমরের নিরাপত্তা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন যেই শাসক রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই। ওগো আমার ভাইয়েরা, এবং আমলের দিক থেকে এতটাই স্বচ্ছ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফতোয়া নেওয়ার জন্য এসেছে। শুনলেন যে তিনি কূপে গিয়েছেন পানি আনতে, সেই দিকে রওনা করলেন। আল্লাহর নবীর সাহাবী পথিমধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে পানি নিয়ে আসছেন, পানির পাত্র কাঁধে, মাটির একটা পাত্র। ওই লোকটি বললেন, ওগো ওমর, মসজিদে নববীতে গিয়েছিলাম, আপনার কাছে একটি ফতোয়া জানার জন্য পাইলাম না, শুনলাম কূপে গিয়েছেন পানি আনার জন্য আসছিলাম। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমার এই ফতোয়াটার একটা মীমাংসা দিয়ে দিতেন, আমার প্রশ্নের যদি একটা মীমাংসা করে দিতেন। ওমর বললেন, ঠিক আছে, এখান থেকেই কি চাও? বলল, হ্যাঁ। তাইলে বলো, আমি উত্তর দিই। বলল, আপনার কাঁধের উপরে পানির কলস, আপনার অনেক কষ্ট হয়ে যাবে, যদি একটু বসতেন, বসে যদি কথা শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা রাখলেন 2টা হাঁটুর উপরে। কিসের উপরে? 2টা হাঁটুর উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, এখন তো আপনার কষ্ট আরো বেশি হবে, কারণ পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে, বসতে তো কষ্ট হয়ে যায়। আপনি যদি পানির পাত্রটা এই মাটিতে রাখতেন,
এই জমিনের উপরে রাখতেন আর আমার কথাগুলো যদি শুনতেন তাইলে আমি আমার কথাগুলো বলতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো নবীর সাহাবী, তুমি কি জানো না এই জমিনটা আমার না, এই জায়গাটা কারো না কারো মালিকানাধীন। আমার কলসটা ভিজা, এই ভিজা কলসের বাসাই, এই ভিজা কলসের নিচেই যে মাটি লেগে যাবে আর লেগে আমার ঘরে চলে যাবে, এই মাটির জবাব যদি পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চান, আমি ওমর কেমন করে জবাব দেব? যদি বলেন, ওগো ওমর, অন্যের জমিনের মাটি তুমি তোমার কলসের নিচেই করে বাড়ি নিয়ে এসেছিলে, এর হিসাবটা দাও। আমি কেমন করে হিসাব দেব? ওই লোকটি কোনো কথা ছাড়াই উঠে চলে যাচ্ছেন। ওমর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, কি জানতে চেয়েছিলে? না জেনে কেন চলে যাও? বললো, আমার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি এসেছিলাম একটা জমি নিয়ে, মীমাংসার জন্য একটা জমি। এমন হয়ে যাচ্ছে আমি হয়তোবা পরের জমিন ভক্ষণ করে ফেলছি। আমার মনের মধ্যে এটাই বলে, যেই ওমর পরের জমিনের একটু বালুকণাও কলসের নিচেই নিতে চায় না, আমি কেমন করে একটা জমিন ভক্ষণ করি। সুতরাং আমার ফতোয়া আমি পেয়ে গিয়েছি, এই সন্দেহযুক্ত জমিনটা আমি আর ভক্ষণ করব না। আল্লাহু আকবার। এমন নেতা তৈরি করার দরকার আছে না নাই? বাংলার জমিনে এমন নেতা এখনো আছে। আমার যশোর ঝিকরগাছা চৌগাছা যশোর 2 আসনের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ। উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজাটাও জালিম সরকার আমাদেরকে পড়তে দেয় নাই। অল্প কিছু লোক নিয়ে রাতের অন্ধকারে জানাজা দিতে হয়েছে। উনি এমপি হওয়ার আগে যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় খেজুর নিয়ে যাচ্ছেন, রোজার মাসে খুরমা কি নিয়ে যাচ্ছেন? খুরমা নিয়ে যাচ্ছেন। তখন নদীপথে চলাচল ছিল। কপোতাক্ষ নদের নাম শুনেছেন? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ। ওই কপোতাক্ষ দিয়ে নৌকা চলতো। তখন তো রাস্তা এত ভালো ছিল না। যাচ্ছেন খুরমা নিয়ে ঝিকরগাছা থেকে ওনার ইউনিয়ন যেটা বাঁকড়ায়, সেই বাঁকড়ায় নিয়ে যাওয়ার পথে নৌকায় চড়েছেন। মাগরিবের আজান দিয়েছে, উনি বিসমিল্লাহ বলে ইফতার করেছেন। নৌকা থেকে নদীর পানি নিয়ে ইফতার করলেন। সাথে থাকা নৌকায় যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, এত খেজুর থাকতে কেন আপনি নৌকা থেকে এই নদীর পানি দিয়ে ইফতারি করলেন? ওই খুরমা 2-1টা বের করে নিয়ে যদি আপনি ইফতারি করতেন, সুন্নাতটাও আদায় হয়ে যেত, আমার ইফতারটাও সুন্দর হতো, এই ময়লা পানি আর আপনার পান করা লাগতো না। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ, তখন তিনি এমপি নন, তিনি চেয়ারম্যান। তিনি জবাব দিয়েছিলেন, ওগো আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাই এগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের জন্য, আমার ইউনিয়নের জনগণের মাঝে বন্টন করে দিতে হবে। এই খুরমা থেকে যদি একটা খুরমা আমি মুখে দিয়ে ইফতার করি, ওই পরকালের ময়দানে হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় আল্লাহ আমার কাছে কৈফিয়ত তলব করবেন। ওই দিন আমি কি কৈফিয়ত দেব যে জনগণের খুরমা আমি কেন ভক্ষণ করেছিলাম? এমন একজন চেয়ারম্যান ছিলেন, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমপি হওয়ার পরে বেগম জিয়া অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলেন এবং একটা বাজেট দিয়েছিলেন, এই বাজেট খরচ করবেন। খরচ করার পরেও কত হাজার, 34, 33, 35 বা এর থেকে কম বেশি টাকা বেঁচে যাওয়ার কারণে এয়ারপোর্ট থেকে নেমে আগে বেগম জিয়ার ফান্ডে সেই টাকা জমা দিয়েছেন। তারপরে তিনি এলাকায় ফিরেছিলেন। এর নাম হলো মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। এমন নেতা যদি তৈরি হয়ে যায়, সেটা হোক বিএনপিতে, হোক আওয়ামী লীগে, হোক জামাতে, হোক হেফাজতে, হোক চরমনায়ে, যেখানেই হবে শান্তি থাকবে না? থাকবে না। তারা ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পাবে। এমন ওই যে ওমরের ঘটনা সবাই জানেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন ঘুরতে লাগলেন, দেখলেন এক বাড়িতে খাবার নাই, কি হাড়িতে কি যেন জাল দেয়, কি